ম্যাম আমরা নাই নাকি? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বেইলি সেশনে সবাইকে স্বাগত জানাই। আমি ডক্টর রিজা। আজকে আমরা বেইলিয়ান লাভসের 28th এডিশনের একদম প্রথম যে চ্যাপ্টারটা, সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা পোর্শন শুরু করতে যাচ্ছি। কারণ আপনারা ইতোমধ্যে আপনাদের অ্যাবডোমিনাল এবং জেনিটো ইউরিনারি পোর্শনটুকু শেষ করেছেন। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট। যদি আমরা পুরো বেইলির সবগুলো পোর্শন ইম্পর্টেন্স অনুযায়ী বিচার করতে যাই, তাহলে সবার আগে আসে হচ্ছে এই অ্যাবডোমেন এবং জেনিটো ইউরিনারি পোর্শনটুকু, কারণ এখান থেকেই প্রশ্ন বেশি আসে। অ্যাপ্লাইড অ্যানাটমি বলেন কিংবা সিস্টেমিক প্যাথোলজি বলেন, একটা বিরাট অংশ কিন্তু এই জায়গাটা থেকে চলে আসে এফসিপিএস এ। আর আরেকটা হচ্ছে এই প্রিন্সিপাল অফ সার্জারি, এই পোর্শনটা ইনফিনিটি স্টার। ওই যে এই পোর্শনটা হচ্ছে অনেকটা ওই যে আমরা বলি না আলুর মতো। আলু হচ্ছে সব তরকারিতে যেরকম যায়, সবকিছুতে যায়, ঠিক তেমনি এরকম এই চ্যাপ্টার গুলি প্রতিটা পেপারের জন্য ইম্পর্টেন্ট। এটা আপনার আলাদা করে বলার কোনো সুযোগ নাই যে এটা পেপার 1, এটা পেপার 2 কিংবা পেপার 3 তে এই পোর্শনটুকু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তিনটা পেপারে মিক্স করে থাকে এই সার্জিক্যাল, মানে প্রিন্সিপাল অফ সার্জারি এই পোর্শনটুকু। তো খুব ভালো করে প্রতিটা চ্যাপ্টার আপনাকে আয়ত্তে আনতে হবে। তো এটাই আজকে থেকে শুরু আপনাদের। তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, ইনফিনিটি স্টার একটা টপিক। এই চ্যাপ্টার না পড়ে কখনোই পরীক্ষার হলে যাওয়া যাবে না। ওকে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ওকে, তো মেটাবলিক রেসপন্স টু ইনজুরি মানে হচ্ছে যে ধরেন আমাদের বডি যখন কোনো ধরনের সার্জারির আন্ডারে যাবে, মানে সার্জারির মধ্যে দিয়ে যাবে, অথবা ধরেন কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো ট্রমা হলো, তখন কি হবে? আমাদের বডির যে নর্মাল যে এনভায়রনমেন্ট, সবকিছুর মধ্যে যে ব্যালেন্সটা, আমাদের নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, আমাদের সিভিএস, প্রতিটা জিনিসের মধ্যে ওরা তো কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদের প্রতিটা অর্গান কাজ করে না? তো এই যে ব্যালেন্সটা, এই যে নর্মাল হোমিওস্টেসিসটা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, এটা নষ্ট হয়ে যায়। সাপোজ আমরা সার্জন, হ্যাঁ, তো সার্জন হলে কি করব? আমরা একটা পেশেন্টকে যখন সার্জারি করতে যাব, তখন কি হবে? স্বাভাবিক আমরা ইনসিশন দিব, আমরা মাসেল কাটবো, ভেসেল কাটবো, স্বাভাবিক লাইগেট করব ভেসেল গুলি। তো এই ভেতরের এনভায়রনমেন্টটা কিন্তু নষ্ট হয়ে যায়, হোমিওস্টেসিসটা নষ্ট হয়ে যায়। এজন্য আমরা কিভাবে চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টের বডিটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসা যায়, ইন্টারনাল এনভায়রনমেন্টটা ভালোভাবে মেনটেন করা যায়, কিংবা অপারেশনের আগে আমরা কি কি প্রিকশন মেনটেন করলে, কি কি প্রিপারেশন নিলে পেশেন্টের এই মেটাবলিক রেসপন্সটুকু কম হবে। এই জিনিসটাই হচ্ছে আপনার আহ এই টপিকের মূল উদ্দেশ্য। তো সাপোজ ধরেন আমি ঢোকার আগে একটা কথা, কিছু কথা বলি। যেমন ধরেন একটা পেশেন্টের সার্জারি করলেন, ধরেন অ্যাপেন্ডিসেক্টমি আপনি করে আসলেন। তো অ্যাপেন্ডিসেক্টমি করার পরে কি হবে? নর্মালি অপারেশনের পর পর কি হতে পারে? আমরা সাধারণত খুব কনসার্ন থাকি পেশেন্টের ইউরিন পাস হলো হলো কিনা। কারণ সাময়িক একটা টেম্পোরারি লেভেলের অলিগিউরিয়া পেশেন্টে ডেভেলপ করতে পারে, মানে ইউরিন আউটপুটে এফেক্ট আসতে পারে। আমরা পেশেন্টটার হাইপোথার্মিয়া প্রিভেন্ট করি। ওকে, কারণ পেশেন্ট হাইপোথার্মিক হয়ে যায়, অনেক সময় পেশেন্টের পাইরেক্সিয়া ডেভেলপ করে, মানে ফিভার হয়ে যেতে পারে। যে কোনো একটা সার্জারির মধ্যে দিয়ে গেলে কিন্তু সাময়িকভাবে একটা পেশেন্টের ওয়েট লস হয়। এই যে কিছু রেসপন্স পেশেন্টের বডিটা দেখাচ্ছে, এগুলি হচ্ছে মেটাবলিক রেসপন্স। তো এই মেটাবলিক রেসপন্স গুলো বেশি হতে দেওয়া যাবে না। বেশি হতে দিলেই পেশেন্টের জন্য এটা ক্ষতি। ওকে, এবং তখনই কিন্তু আরো ডিটেরিওরেটিং ইফেক্ট গুলি দেখা দিতে পারে। তো এই চ্যাপ্টারের মুখ্য উদ্দেশ্য এটাই যে মেটাবলিক রেসপন্সের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর গুলো ট্রিগার হিসেবে কাজ করে, বডি কি কি রেসপন্স দেখায়, কোন কোন ফ্যাক্টর অ্যাভয়েড করলে আমরা এই রেসপন্সটুকু কমিয়ে আনতে পারবো। ওকে, কিভাবে রিকভারি করবে, কোন প্রিকশন গুলো মেনটেন করলে পেশেন্টের রিকভারি তাড়াতাড়ি হবে, এই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টারে কথা বলা আছে। সো ইনফিনিটি স্টার একটা টপিক, এখান থেকে অনেক এসবি আসে পরীক্ষায়। ওকে,
আচ্ছা, তো এখন আমরা চলে আসি এই হোমিওস্ট্যাসিস নিয়ে যে আমি কথাবার্তা বললাম, এই জিনিসটাই হচ্ছে এটা এতক্ষণ বললাম, এটা হচ্ছে বডির এই যে ইন্টারনাল মেইনটেনেন্স এর কথা। তো এখান থেকে আলাদা কিছু করতে হবে না, আমরা শুরু করি আমাদের ফার্স্ট যে এই যে বেসিক কনসেপ্ট এটাই বললাম। এখন হচ্ছে যে ম্যাগনিটিউড অফ দ্য ইনজুরি রেসপন্স। ম্যাগনিটিউড অফ ইনজুরি রেসপন্সটা হচ্ছে এটা হচ্ছে আপনার আমরা কি স্ট্যামের জন্য ইম্পর্টেন্ট একটা step। গ্রেডেড কথাটার মানে কি আমি আসতেছি। আরেকটা জিনিস একটু ভ্যারিয়েশন বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, জেনেটিক ভ্যারিয়েশন। জেনেটিক ভ্যারিয়েশন একটা বড় ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করে। এই দুটো কথা কেন বললাম, কারণ এই দুটো কথা হচ্ছে আমার দুটো এমসিকিউ স্ট্যাম্প। গ্রেডেড রেসপন্সটা মানে কি, মেটাবলিক মানে ইনজুরি রেসপন্স। যেমন ধরেন আপনি সাইকেল চালাচ্ছেন, এখন হঠাৎ করে আপনি সাইকেল থেকে পড়ে গেলেন, ওকে, এটা আপনার একটা ইনজুরি না? আপনার হচ্ছে নি অ্যাব্রেশন হলো, আপনি হাঁটুতে একটু অ্যাব্রেশন হলো, আপনার এলবো জয়েন্টে অ্যাব্রেশন হলো, মাথায় একটু চোট পেলেন, হেমাটোমা হয়ে গেল, এটা আপনার বডি এই যে সাইকেল থেকে আপনি পড়ে গেলেন, আপনার বডি একটা রেসপন্স দেখাচ্ছে। এখন ধরেন সাপোজ আপনি বাসে করে যাচ্ছেন, বাস এক্সিডেন্ট হয়ে গেল, হ্যাঁ, আপনি হচ্ছে বাসের ভেতরে আটকা পড়লেন, ট্র্যাপড, পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে সমানে। তাহলে দেখেন এখানে ইনজুরির সিভিয়ারিটিটা যতটুকু বেশি, আপনার বডির রেসপন্সও ততটুকু বেশি, তেমন বেশি। এই জিনিসটাই গ্রেডেড রেসপন্স, যে ছোটখাটো ইনজুরি হলে আপনার বডি রেসপন্সও অল্প হবে, বড় সড়ো ইনজুরি অথবা ট্রমা যদি আপনার বডি এটার ভেতর দিয়ে যায়, আপনার বডির রেসপন্সটাও তেমন হবে। আপনি যদি একটা পেশেন্টের অ্যাবসেস ড্রেইন করেন আর আরেকটা পেশেন্টের অ্যাপেন্ডিসেক্টমি করেন, স্বাভাবিক দুইটা পেশেন্টের রেসপন্স কিন্তু সমান হবে না, ঠিক না? এটা তো আমাদের নর্মাল কমন সেন্স দিয়ে আমরা বুঝি। এই জিনিসটাকেই বলা হয় গ্রেডেড রেসপন্স। ওকে, তো মেটাবলিক এই রেসপন্সটা যে বডি দেখায় যে কোনো একটা ট্রমার মধ্যে দিয়ে গেলে, এটা হচ্ছে গ্রেডেড রেসপন্স, এবং এটা একবার এমসিকিউ স্টেমে এসেছিল, এজন্য এটা ভালো করে পড়তে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে রেসপন্স গুলোর ক্ষেত্রে বলা হয়ে থাকে, এটা এখনো স্টাডির আন্ডারে আছে, তবে জেনেটিক ভ্যারিয়েবিলিটি একটা বড় ফ্যাক্টর হিসেবে কখনো কখনো কাজ করে। ওকে, এই কথাটা এখানে বলছে, এই যে এই লাইনটা এখানে আছে যে জেনেটিক ইন ডিটারমিনিং দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেসপন্স, জেনেটিক ভ্যারিয়েবিলিটিটাও এখানে রোল প্লে করে। সো এই দুটো জিনিস ভালো করে পড়বেন। ওকে ফাইন, এখন আমরা চলে আসি ইনফিনিটি ইনফিনিটি একটা টপিক। এটা সম্ভাবনা 100%, কারণ এটা 28th এডিশনের নতুন এডিশন, মানে নতুন অ্যাড করা একটা বক্স, এটা 27th এডিশনে ছিল না। সো সবসময় খেয়াল রাখবেন যেই টপিক গুলো কিংবা যেই বক্স গুলো নতুন অ্যাড করা হয়েছে 28th এডিশনে, এগুলির প্রতি ফোকাস বেশি থাকে যান, হ্যাঁ, কারণ স্যারদের এগুলি দেওয়ার প্রবণতা বেশি থাকবে। সো টেবিল 1.1 এখানে কি বলছে, সাম সেকেন্ডারি ট্রিগার্স অফ দ্য মেটাবলিক রেসপন্স টু ইনজুরি। মানে হলো এই যে আমি মেটাবলিক রেসপন্সটার কথা বললাম, যে সার্জারি হওয়ার পরে পেশেন্টের জ্বর আসতে পারে, পেশেন্টের হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে, ইউরিন আউটপুট কমে যেতে পারে, তাই না, ওয়েট লস হতে পারে, এই যে আপনার পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায়, আমরা ছবিটা পড়বো সামনে তখন আরো সুন্দর করে বলে দিব আমি। তো এই যে রেসপন্স গুলো বডি দেখাচ্ছে, কি কি ট্রিগার আছে, কিছু সেকেন্ডারি ট্রিগার আছে এই রেসপন্স গুলোকে আরো বাড়াই দিতে পারে, আরো এক্সাজারেটেড করে ফেলতে পারে। কোন কোন কন্ডিশন? একটা তো অবশ্যই যে সার্জারি বললাম আমি, একটা সার্জিক্যাল ইন্টারভেনশন মেটাবলিক রেসপন্স অনেকটুকু বাড়ায় দেয়, ঠিক না? আচ্ছা, এটা ছাড়া কি আছে? আপনি সহজে ঠিক করে দেখেন, মনে রাখা সহজ। আপনার বডিতে যদি কোনো ইনফেকশন হয়, আপনার বডি থেকে যদি ব্লাড বের হয়, কিংবা আপনি ব্লাড ঢুকাইলেন অনেক বেশি পরিমাণে, ট্রান্সফিউজ করলেন, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, অ্যাসিডোসিস হয়ে গেল, আপনার বডির অ্যাসিড বেস ব্যালেন্স যেটা মেনটেইন থাকার কথা, এটা চেঞ্জ হয়ে বডিটা হয়ে গেল অ্যাসিডোটিক, অ্যাসিডোটিক। ওকে, তারপরে কি ক্রাশ সিনড্রোম। ক্রাশ সিনড্রোমে হচ্ছে হয় কি, যে এখানের মধ্যে হচ্ছে মাসেল ব্রেকডাউন হয়ে মায়োগ্লোবিন রিলিজ হয়। তো মায়োগ্লোবিন গুলি কি করে, এই ক্রাশ সিনড্রোমে হয় কি, মাসেল ব্রেকডাউন হয়, এটাও অ্যাক্সিডেন্টাল ইনজুরি। মাসেল গুলি ব্রেকডাউন হয়ে যায়, বিশেষ করে আমাদের স্কেলেটাল মাসেল, বলা হয়ে থাকে র‍্যাবডোমায়োলাইসিস হয়। সো এটা হেভিলি টক্সিক এজেন্ট, এটা
মায়োগ্লোবিন, এটা সব জায়গায় গিয়ে ক্ষতি করে আমাদের বডির প্রতিটা অর্গানে গিয়ে গিয়ে ক্ষতি করে এই মাসেল ব্রেকডাউনের এই প্রোডাক্টটা। বিশেষ করে এই ক্রাশ সিনড্রোমের ফলে সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যায় কিডনির। এই মায়োগ্লোবিনটা কি করে, কিডনি একিউট টিউবুলার কিডনি ফেইল করে ফেলে। সো ক্রাশ সিনড্রোম কিন্তু মেটাবলিক রেসপন্স অনেক গুণ বাড়ায় দেয়। ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি, ইসকেমিয়া রিপারফিউশন কি, যে এটা তো আমরা সবাই জানি যে একটা টিস্যু, ধরেন একটা ব্লাড ভেসেলের মাধ্যমে টিস্যুটা ব্লাড সাপ্লাই পাচ্ছে, এটাই স্বাভাবিক। এখন আপনি এই ব্লাড ভেসেলটা কোনো কারণে বন্ধ করে দিলেন, যে কোনো কিছু দিয়ে একটা থ্রোম্বাস এম্বোলাই, মানে বাধা চলে আসলো ব্লাড সাপ্লাইতে, তো স্বাভাবিক ওই টিস্যুটা ব্লাড সাপ্লাই কম পাবে, টিস্যুটা মরে যাবে। এটাই হচ্ছে নর্মাল নিয়ম, যে ইসকেমিয়া হয়ে যায় টিস্যুটাতে। এখন এই ইসকেমিক একটা টিস্যুতে যদি আপনি চান, মনে করেন যে হ্যাঁ এটার তো ব্লাড সাপ্লাই নষ্ট হওয়ার কারণে টিস্যুটা মরে গিয়েছে, আমি আবার ব্লাড সাপ্লাই দিয়ে দিই এটাতে, টিস্যুটা বেঁচে যাবে, এটা আসলে ভুল জিনিস। কখনো একটা ইনজোর্ড টিস্যুতে ব্লাড সাপ্লাই যদি রিস্টোর করেন, ব্লাড সার্কুলেশন, এটা আবার আগের অবস্থাতে ফেরত আসে না। ওকে, উল্টা আরো ইনজুরি হয়ে যায়। কিভাবে ইনজুরি হয়, অনেক বেশি ফ্রি রেডিকেলস তৈরি হয়, এটা আপনারা জেনারেল প্যাথোতে অবশ্যই জেনে থাকবেন যে অনেকগুলি ফ্রি রেডিকেলস তৈরি হয় তখন। এই ফ্রি রেডিকেলস গুলো তখন আরো ফার্দার ইনজুরি করে ফেলে। সো এই ইসকেমিয়া রিপারফিউশনটাও কিন্তু মেটাবলিক রেসপন্সটাকে বাড়াই দিতে পারে। তাহলে সহজে যদি মনে রাখতে পারেন যে একটা সার্জারি, আমাদের বডি নর্মালি কিন্তু অ্যালকালাইন, তাই না? এটা যদি অ্যাসিডিক হয়ে যায়, অথবা আমি যদি ধরেন কারো বডি থেকে অনেক ব্লাড বের হয়ে গেল, আর অনেক বেশি ব্লাড ঢুকলো, দ্যাট মিনস হয় হ্যামোরেজ, আদারওয়াইজ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। এই দুটো জিনিসই কিন্তু আমার মেটাবলিক রেসপন্সের ট্রিগারিং ফ্যাক্টর। আর কি হতে পারে, ইনফেকশন মানে সেপসিস। আচ্ছা, তো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের একটা কথা আমি ক্লিয়ার করে রাখি, যখন পড়ানো হবে তখন এমনিতেই যিনি পড়াবেন বলে দিবেন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনটা কখন বলি আমরা। এই জিনিসটা আসলে আমাদের একটু ইয়ে লাগে, যে বই খাতার ভাষায় বলা আছে কি 24 ঘন্টায় হচ্ছে আমাদের বডির ফুল ব্লাড যদি আমরা রিপ্লেস করি, তাই তো, অথবা 12 ঘন্টায় 50%। জিনিসটা হচ্ছে আসলে এভাবে না, ইউনিটের হিসাব যদি আমরা করি, আমরা সাধারণত এক ব্যাগ ব্লাড মানে তো 1 ইউনিট ব্লাড না, এরকম যদি মোর দেন 8 ইউনিট দেই, মোর দেন 8 ইউনিট যদি কারোরকে, আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এটা একটু মনে রাখবেন, যে মোর দেন 8 ইউনিট যদি বলি, দ্যাট ইজ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমি টেবিল নাম্বার 1.1টা ইনফিনিটি স্টার এটা পড়াশোনা করে যাব। এমসিকিউ আসতে পারে, এসবি আসতে পারে। কি জিনিস বলছে, যে এই মেটাবলিক রেসপন্সটাকে ট্রিগার করতে পারে কি কি ফ্যাক্টর, বাড়াই দিতে পারে কি কি ফ্যাক্টর, বলতে পারে এক্সাজারেট করতে পারে কি কি ফ্যাক্টর। সো যে ভাষায় আসুক না কেন, আমরা যাতে পারি এটা। ওকে, এখন আমরা চলে আসি নিউরোএন্ডোক্রাইন রেসপন্স টু ইনজুরি। ওকে, নিউরোএন্ডোক্রাইন রেসপন্স টু ইনজুরি অর ক্রিটিক্যাল ইলনেস, এটা মানে বলতেছে যে নিউরো এন্ডোক্রাইন রেসপন্স, এটা মানে হলো আপনার বডিতে যখন কোনো ইনজুরি হবে, কোনো ট্রমা হবে, বা আপনার বডিতে যদি কোনো সার্জারি হয়, তখন সবার আগে যে সিস্টেমটা অ্যাক্টিভেট হয় সেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, বিশেষ করে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটার সাথে কোঅর্ডিনেটেড ওয়েতে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমটা কাজ করে। এজন্য আমরা এটাকে একসাথে বলি নিউরো এন্ডোক্রাইন রেসপন্স। এটা সবার আগে শো করে, তারপরে আপনি মেটাবলিক রেসপন্স পাবেন। ওকে, শুরুতেই হচ্ছে নার্ভ সিগন্যাল যাবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো থেকে হরমোন সিক্রেট হবে, তারপরে আপনি রেসপন্স পাবেন। সো নিউরো এন্ডোক্রাইন রেসপন্সটা মেইন, এটাই এখানে বলবো। ওকে, এখন আমরা চলে আসি, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। পোস্ট গ্রাজুয়েশনের যেই এন্ট্রান্স এক্সামই আপনি দেন না কেন, ওকে, যেই এন্ট্রান্স এক্সাম দেন না কেন, আপনি এফসিপিএস বলেন, এমএস বলেন, মানে সার্জারি ফ্যাকাল্টি বলছি, এফসিপিএস বলেন, এমএস বলেন, ডিপ্লোমা বলেন, এমআরসিএস বলেন, ইচ অ্যান্ড এভরিথিং এর জন্য এই বক্সটা ইনফিনিটি স্টার। এটা একটা গোলালুর মতো, সবকিছুতে লাগে, এটা ছাড়া কোনো এন্ট্রান্স এক্সামের কোয়েশ্চেন হয় না এখন। স্যারদের অতি পছন্দের একটা টপিক, বুঝে পড়তে হবে। আপনার বডিতে একটা ট্রমা হলো, ট্রমা হওয়ার সাথে সাথে কি হলো, আমাদের ব্রেইনে খবরটা পৌঁছাতে হবে যে আমি আঘাত পেয়েছি, হরমোনস রিলিজ করতে হবে, হিল করতে হবে, রেসপন্স দেখাতে হবে, তাই তো? আচ্ছা, তখন কি হবে, এই যে পাথওয়ে, এটা হলো একটা ইনজুরি হওয়ার পরে আমাদের যে পেইন পাথওয়ে, ওটা অ্যাক্টিভেট হয়ে যায়, সাথে সাথে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেইনে চলে গেল।
বিশেষ করে কোথায়, আমাদের হাইপোথ্যালামাসে। তখন হাইপোথ্যালামাস কি করবে, প্রথমে রিলিজিং ফ্যাক্টর রিলিজ করবে। এটা কি পিটুইটারি থেকে হরমোন রিলিজ করাবে, অ্যাসিডিয়াস এন্ড গ্রোথ হরমোন। পাশাপাশি আমরা ওই যে বললাম আমাদের নিউরো এন্ডোক্রাইন সিস্টেম, প্রশ্ন হতে পারে এই যে নিউরো এন্ডোক্রাইন রেসপন্সটা আমাদের ইনজুরির পর সাথে সাথে চলে আসে, এটার ক্ষেত্রে কোন কোন এন্ডোক্রাইন অর্গান সবার আগে ইম্পর্টেন্ট? দুটো নিয়ে কথা বললাম, হাইপোথ্যালামাস পিটুইটারি, আর বাকি দুটো হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এন্ড প্যানক্রিয়াস। এটা মনে রাখবেন, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এন্ড প্যানক্রিয়াস। তারা তখন এগিয়ে আসে, বলে যে আমিও হরমোন রিলিজ করছি। প্যানক্রিয়াস তখন গ্লুকাগন রিলিজ করে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল বের হয়। এই প্রতিটা হরমোন বেড়ে যাচ্ছে, প্রতিটা হরমোন বেড়ে যাচ্ছে। এরা এসে মেটাবলিক অ্যাকশনটা করবে বডিতে। কি কি করবে? এই যে ধরেন মানে এসিটিএইচ, গ্রোথ হরমোন, গ্লুকাগন, কর্টিসল, অ্যাড্রেনালিন, এরা সবাই এসে কি করে? প্রথমে হলো তারা ফ্যাট ভাঙা শুরু করে, এডিপোসাইট লাইপোলাইসিস করে। লাইপোলাইসিস, ফ্যাট ভেঙে ফেলে বডির, ফ্যাট ভাঙা শুরু করে। এই যে লাইপোলাইসিস, ফ্যাট বের আছে, আমরা কি জানি ফ্যাট কিন্তু আমাদের বডির মানে টেম্পারেচারটা হোল্ড করে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট। ফ্যাট যদি ভাঙতে থাকে আমাদের বডি কিন্তু হাইপোথার্মিয়ার দিকে আগাতে থাকে। সো এই যে একটা মেটাবলিক রেসপন্স, আপনি দেখবেন সার্জারির পর একটা পেশেন্টের বডি কিন্তু একদম ঠান্ডা পড়ে যায়। এজন্য আমরা এই হাইপোথার্মিয়াটা প্রিভেন্ট করার জন্য যতটুকু সম্ভব বিভিন্ন ধরনের মেজারমেন্ট নেই। তাই তো পেশেন্ট বলবে আমার ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগতেছে, শীত শীত লাগতেছে, বলবে কিন্তু পেশেন্ট। সো এই জিনিসটার জন্য হয় এটা, যে এডিপোসাইট এটার জন্য এই হাইপোথার্মিয়াটা অবশ্যই প্রিভেন্ট করতে হয়, এটা বেশিক্ষণ রাখা যাবে না। কারণ এই হাইপোথার্মিয়ার কারণে পেশেন্টের কি পারে, রিথমিয়া হতে পারে, সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে, সবচেয়ে খারাপ যেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। ওকে, সো দেখেন এই জায়গাটা থেকে কনসিকুয়েন্স হিসেবে আস্তে আস্তে রেসপন্স অনেকগুলি চলে আসে। তাহলে আমরা কি বললাম, হরমোন রিলিজ হলো, রিলিজ হওয়ার পরে কি হবে, এডিপোসাইট গুলি মানে ফ্যাট গুলি ভাঙা স্টার্ট করে। এটার রেসপন্স দেখায় বডি হাইপোথার্মিয়ার রূপে। হাইপোথার্মিয়া বেশিক্ষণ রাখা যাবে না, এটা একটা অ্যাভয়েডেবল ফ্যাক্টর। এটা যদি পেশেন্ট হাইপোথার্মিক হয়ে গেলে কি হতে পারে, এরিথমিয়া হতে পারে, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে, গেল। 2 নাম্বার জিনিস কি হয়, মনে রাখবেন যে সার্জারির পরে বা ট্রমার পরে বডিতে হিউজ অ্যামাউন্টে গ্লুকোজ তৈরি হইতে থাকে, কিন্তু এই গ্লুকোজটাকে কমানোর মতো কেউ থাকে না। কারণ আমরা নর্মালি জানি আমাদের বডিতে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন একে কমানোর জন্য ইনস্ট্যান্ট ইনসুলিন দৌড়ায় দৌড়ায় চলে আসে, এসে এটাকে কমায়। কিন্তু এই ট্রমা বা সার্জারির পরে যখন বডির নর্মাল হোমিওস্টেসিসটা নষ্ট হয় তখন ইনসুলিন রিসেপ্টর গুলো কাজ করে না, ইনসুলিনের সেন্সিটিভিটি কমে যায়, রিসেপ্টর গুলি ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, ইনসুলিনের রিলিজ কমে যায়। সো আলটিমেটলি যেহেতু ইনসুলিন আসছে না, গ্লুকোজ হিউজ অ্যামাউন্টে বাড়তে থাকে। লিভার কি করে, একদিকে গ্লুকোজ তৈরি করতে থাকে, আরেকদিকে তার মধ্যে যে গ্লুকোজটা স্টোরড ছিল গ্লাইকোজেন রূপে এটাকেও ভাঙতে থাকে। সো আলটিমেটলি দেখেন একদিকে সে গ্লুকোজ তৈরি করতেছে, অন্যদিকে স্টোরড ফর্মটাকে ভেঙে ভেঙে আরো গ্লুকোজের সাপ্লাই দিচ্ছে। সো এ কারণে পেশেন্টের কি হয়ে যায়, পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া হয়। এখন একটা নর্মাল কনসেপ্ট হলো যে সার্জারির পরপরই ধরেন একটা পেশেন্টের আপনি কি বলা যায়, রাইট কোলেক্টমি করেছেন, অ্যাপেন্ডিসেক্টমি করেছেন, মানে একটা যে কোনো একটা সার্জারি করে এসেছেন। সার্জারি করার পরে পেশেন্টের আপনি আরবিএস চেক করে দেখলেন আরবিএস তো অনেক হাই, কিন্তু পেশেন্টের আগে কোনো ডায়াবেটিস ছিল না, পেশেন্ট ডায়াবেটিক না, কিন্তু আপনি এখন আরবিএস অনেক বেশি পাচ্ছেন উইদিন 24 আওয়ার্স অফ এ সার্জিক্যাল ইন্টারভেনশন। তাহলে কি আমরা এই পেশেন্টটাকে ডায়াবেটিক বলে দিব? না। কারণ হচ্ছে এটা আমার বডির নর্মাল মেটাবলিক রেসপন্স, যে পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়াটা থাকবে। এবং এই হাইপারগ্লাইসেমিয়াটা বলা হয়ে থাকে কমতে কমতে মোটামুটি 2 সপ্তাহ সময় লেগে যেতে পারে। পেশেন্টের ব্লাড গ্লুকোজ আপ টু 2 উইকস পর্যন্ত, মানে 14 দিন পর্যন্ত এরকম হাই থাকতে পারে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা বডির মেটাবলিক রেসপন্স। ওকে, কি করব আমরা, এটার মেইন ট্রিটমেন্টটা হচ্ছে আমরা পেশেন্টটাকে আপ টু 2 উইকস পর্যন্ত, মানে নর্মাল গ্লুকোজ লেভেল না আসার আগ পর্যন্ত আইভি ইনসুলিন থেরাপি দিব, আইভি ইনসুলিন দিব।
প্রতিটা কথা ইম্পর্টেন্ট, প্রতিটা কথা পরীক্ষায় আসা এমসিকিউ স্টেপ। ওকে, পরে কি হয়, সবকিছু ভাঙতে থাকে, বডিতে সব ক্যাটাবলাইজ হয়ে যায়, এটা মনে রাখবেন, ভাঙতে থাকে। আমরা বললাম ফ্যাট ভাঙতে থাকে, গ্লাইকোজেন ভাঙতে থাকে, গ্লুকোজ তৈরি হতে থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এরপরে কি হয়, বডির স্কেলেটাল মাসেল প্রোটিন যেগুলো আছে, আমাদের বডিতে প্রোটিনের মেইন সোর্স কিন্তু স্কেলেটাল মাসেল, এটা মনে রাখবেন। সো এই স্কেলেটাল মাসেলের প্রোটিনটা ভাঙতে থাকে, তখন প্রোটিওলাইসিস হতে থাকে। এই স্কেলেটাল মাসেলের প্রোটিন ভাঙা পেশেন্টের ওয়েট লস হয়, পেশেন্টের ওয়েট লস হয়, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে কি হয়, একিউট ফেজ প্রোটিন সিনথেসিস হতে থাকে, মানে লিভার তখন আরেকটা কাজ করে। আমরা কিছু জানি যে একিউট ফেজ কিছু প্রোটিন আছে বডিতে, ইনফেক্টিভ কন্ডিশনে অথবা বডির হোমিওস্টেসিস নষ্ট হলে এই প্রোটিনগুলোর লেভেল বেড়ে যায়, ঠিক না? যেমন সিআরপি, সিআরপি সম্পর্কে আমরা সবাই পরিচিত, যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা বেড়ে যাওয়া মানে আমরা বুঝি কি, বডিতে কোনো ইনফ্লামেটরি রেসপন্স আছে। সো লিভার এই একিউট ফেজ প্রোটিন সিনথেসিস বাড়ায় দেয়। ওকে, আচ্ছা, এরপরে কি হয়, কিছু ইনফ্লামেটরি মেডিয়েটার্স রিলিজ হয় পেশেন্টের, এদেরকে আমরা বলে থাকি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। কি বলে থাকি এদেরকে? সাইটোকাইন। এই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন 30টা, 1, 6, 8 টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, 1, 6, 8 টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। সো এই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন গুলো রিলিজ হয়, পেশেন্টের জ্বর আসে, ঠিক না? পেশেন্টের পাইরেক্সিয়া হয়। সো পাইরেক্সিয়ার জন্য রেসপন্সিবল হচ্ছে ইন্টারলিউকিন 168 এন্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। যদি এই চারটার মধ্যে আপনাদের কাছে এসবিএ তে জানতে চায় যে কোনো একটা বলেন যেটা মেইনলি পাইরেক্সিয়ার জন্য রেসপন্সিবল, তাহলে এটার অ্যান্সার হবে ইন্টারলিউকিন 1। এটা পাশে লিখে রেখে দেন যে ইন্টারলিউকিন 1 হচ্ছে আমার এসবি এর অ্যান্সার। ওকে, ডান। এখন হলো আরেকটা ইনফিনিটি স্টার টপিক হচ্ছে যে মনে রাখবেন, এই যে মেটাবলিক রেসপন্সটা বডি শো করছে, এক্ষেত্রে বডির সবগুলি হরমোন বেড়ে যায় এক্সেপ্ট 3টা হরমোন। ইনসুলিন কমে যাবে, থাইরয়েড হরমোন কমে যাবে, টেস্টোস্টেরন কমে যাবে। ওকে, টেস্টোস্টেরন কমে যাবে, এই 3টা হরমোন কমে, বাদ বাকি সব বেড়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এভাবে দশটা পরে তাহলে আপনাদের মনে থাকবে। ওকে, তারপরে আমরা এখন হলো এই যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন কিছু রিলিজ হয়, হ্যাঁ, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ হওয়ার পরে এই ইনফ্লামেটরি সাইটোকাইন গুলো এই যে বললাম, আমরা কি করে বডিতে ইনফ্লামেশন করে, বডিতে মানে রিয়াকশন করে, পাইরেক্সিয়া করে। সো স্বাভাবিক, এগুলোকে আর বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না, এদের স্টে যত লেন্দি হবে বডির জন্য তত খারাপ। এজন্য কি হয়, এরা রিলিজ হওয়ার কিছু সময়ের মধ্যেই এদেরকে কাউন্টার দেওয়ার জন্য বা নিউট্রালাইজ করার জন্য তখন কাউন্টার ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ হয়ে যায়। কি কি? ইন্টারলিউকিন 4, 5, 9, 13 এন্ড ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, এরা হচ্ছে কাউন্টার ইনফ্লামেটরি সাইটোকাইন। সো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন কারা, কাউন্টার ইনফ্লামেটরি সাইটোকাইন কারা, ইনফিনিটি স্টার। ওকে, আচ্ছা, গেল। তাহলে এই কথাগুলো এখানে সুন্দর করে বলা আছে 1.3, এটা সুন্দর করে পড়ে নেবেন আপনারা। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের বডিতে এই যে রেসপন্সটা হয়, এটাকে আমরা সাধারণত দুইটা ফেজে ভাগ করি। দুইটা ফেজ বলতে আসলে জিনিসটা হলো কেমন, যে আপনার বডিতে কোনো ইনজুরি হলে প্রথমে হলো প্রথম 12 থেকে 24 ঘন্টা বডি থাকবে, ওকে, প্রথম 12 থেকে 24 ঘন্টা বডি থাকবে অ্যাব ফেজ। এই সময়টুকুতে বডি কি করবে, এনার্জি কনজার্ভ করবে, কনজার্ভিং ফেজ। কেন এনার্জি কনজার্ভ করে রাখবে? কারণ হচ্ছে যে আপনার এই সময়টাতে কি হয়, এই সময়টাতে বডির সবকিছু কমে যায়। ওকে, এই সময়টাতে বডির সবকিছু কমে যায় এক্সেপ্ট আমরা বলবো যে ল্যাকটিক অ্যাসিডোসিস, ওইটাতে আসতেছি। এই সময় বডি কি করে, যে এনার্জি খরচ করে না, এনার্জি খরচ করে না, জমায় রাখে, যেটা লাগবে আমার পরবর্তী ফেজে, পরবর্তী ফেজে খরচ করার জন্য, ফ্লো ফেজে খরচ করার জন্য যে এনার্জিটার দরকার হয়, মানে আপনার
ক্যাটাবলিজমের জন্য যে ফেজটার দরকার হয় ওই সময়টার জন্য হচ্ছে বডি এটা কনজার্ভ করে রাখে। এখন এই 12 থেকে 24 ঘন্টার মধ্যে এই যে অ্যাব ফেজে থাকাকালীন অবস্থাতে আপনি যদি পেশেন্টটাকে পুরোপুরি রিসাসিটেট করতে পারেন, ওকে, যে এটা হচ্ছে ক্যাটাবলিক ফেজ, ওকে, ভাঙা ভাঙির ফেজ। সো বডিটাকে যদি এই সময়টাতে পেশেন্টটাকে পুরোপুরি রিকভারি মানে রিসাসিটেট করতে পারেন, তাহলে পেশেন্ট নেক্সট ফেজে। আজকে এই অ্যাব ফেজ রিসাসিটেট করতে না পারেন, পেশেন্ট যদি খারাপ হয়ে যায়, এটা দিয়ে পেশেন্টের দোষে ডিসফাংশন সিনড্রোম হয়ে ডেথ হয়ে যায়। ওকে, এই হচ্ছে একটা নর্মাল কথা। এখন হলো চলে আসি এই যে সার্জারি বা ট্রমার পরে মেটাবলিক চেঞ্জ কি কি হয়, প্রথম 24 ঘন্টায় কি হয়, পরবর্তী 10-12 দিন, উইকস, মান্থস, আপ টু মান্থস পর্যন্ত কি কি হয়। প্রথম 24 থেকে 48 ঘন্টা হচ্ছে একটা বিগ ফেজ, এটাকে আমরা অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে এনার্জি কনজার্ভিং ফেজ। এনার্জি এই সময়টাতে আমরা বাঁচায় রাখি নিজের মধ্যে। সো 24 থেকে 48 ঘন্টা এটা হচ্ছে ক্যাটাবলিক ফেজ। পরবর্তী সময় বডি চলে যায় অ্যানাবলিক ফেজে। অ্যাব ফেজে কি হয়? অ্যাব ফেজে কি হয়? ইনফিনিটি স্টার। সহজে মনে রাখবেন যে এই সময়টাতে বডির সবকিছু কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ভলিউম কমে যাবে, বিএমআর কমে যাবে, অক্সিজেন কনজাম্পশন কমে যাবে, টেম্পারেচার কমে যাবে, এক্সেপ্ট ওয়ান থিং, দ্যাট ইজ এই সময়টাতে বডিতে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিডটা বাড়ে, বাকি সব কমে যায় অ্যাব ফেজে। এবং এই সময় কাউন্টার রেগুলেটরি হরমোনস গুলোরও রোল আছে। সো এই অ্যাব ফেজ হচ্ছে থাকে 24 থেকে 48 ঘন্টা। এটা হচ্ছে হাইপার মেটাবলিক ফেজ, এই সময়টাতে বডিতে সব ভাঙাভাঙি হয়। পরে পেশেন্ট চলে যায় কোথায়? 48 ঘন্টা পরে চলে যাবে হচ্ছে ফ্লো ফেজ। ফ্লো ফেজে গিয়ে কি হয়? টিস্যুডেমা হবে, মানে সব জিনিসপত্র বেড়ে যাবে। সো এখানে অ্যানাবলিজম হয়, ওকে, অ্যানাবলিজম হয় এখানে। সো এই দুটো জিনিস কোনটাতে কি হয়? ইনফিনিটি স্টার, এটা ভালো করে করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি, আচ্ছা, এখানের মধ্যে দুটো এসবি আছে, বলেন মেজর লস কোন, যে বডি প্রোটিওলাইজ হয়, কোন জায়গার প্রোটিন ভাঙে? স্কেলেটাল মাসেল প্রোটিন ভাঙে। কোন পাথওয়ের মাধ্যমে? এটিপি ডিপেন্ডেন্ট। ওকে, এটা মনে রাখবেন, এটা একটা ইজি। কি কি বললাম? আমাদের বডিতে প্রোটিন যে ভেঙে যায়, এটা কোন সোর্স থেকে ভাঙে? মেইন সোর্স হচ্ছে স্কেলেটাল মাসল, এই স্কেলেটাল মাসল থেকে প্রোটিন লস হয়। ওকে, আচ্ছা, আর এখানে কোন পাথওয়ের মাধ্যমে ভাঙে? এটিপি ডিপেন্ডেন্ট ইউবিকুইটিন প্রোটিওজোমাল পাথওয়ে। এখানে একটা কথা, আরেকটা এসবি আছে, যে পেরিফেরাল স্কেলেটাল মাসল, এখান থেকেও প্রোটিন লস হচ্ছে, এটাই মেইন সোর্স। তাছাড়া রেসপিরেটরি মাসল থেকেও কিন্তু প্রোটিন লস হয়। সো এটা হলে কি পেশেন্টের কি হয়? শ্বাস নিতে সমস্যা হয়, পেশেন্টের চেস্ট ইনফেকশনের রেট বেড়ে যায়। গাটের মাসেলটা থেকেও কিন্তু প্রোটিন লস হতে পারে, গাটের মাসেলও কিন্তু ভাঙতে পারে, মোটিলিটিতে এফেক্ট করে। ইনফিনিটি স্টার ইনফরমেশন এখানে যে এই মাসেল থেকে, মানে যেই মাসেল থেকে প্রোটিওলাইসিস হয় না, সেটা হচ্ছে হার্ট, কার্ডিয়াক মাসেলটা স্পেয়ার থাকে। তাহলে ওভারঅল যদি সামারাইজ করি, এখানে বলছে যে প্রোটিওলাইসিসের মেইন সোর্স স্কেলেটাল মাসেল, তাছাড়া রেসপিরেটরি মাসেল, গাটের মাসেল, এগুলি থেকেও প্রোটিওলাইসিস হতে পারে, শুধুমাত্র স্পেয়ার্ড থাকে কার্ডিয়াক মাসেল। আচ্ছা, আরেকটা কথা হলো, এই প্রোটিন লসের মেইন মেকানিজমটা কোনটা? এটিপি ডিপেন্ডেন্ট ইউবিকুইটিন প্রোটিওজোমাল পাথওয়ে। এই প্যারাটা থেকে 3টে এসপি আসে। ওকে, সুন্দর করে একটু দাগায় নিয়ে, ওকে ফাইন, আসি। এই যে স্কেলেটাল মাসেল উইকের কথাগুলো সামারাইজ করে এই 1.5 বলা আছে। ওকে ফাইন, এখন আমরা চলে আসি যে এই যে আমি শুরুতে বললাম যে কি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় পেশেন্টের, কেন হয়? কারণ হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার পেছনে মেইন দুটো কারণ দায়ী। একটা হলো অস্বাভাবিক হারে পেশেন্টের গ্লুকোজের পরিমাণ বাড়ছে, 2 নাম্বার কারণ হচ্ছে এই কারণে ইনসুলিন রিসেপ্টর গুলোর সেন্সিটিভিটি কমে যাচ্ছে, ইনসুলিন কাজ করতেছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে পেশেন্টের। এটা কতদিন থাকতে পারে? আপ টু 2 উইকস পর্যন্ত থাকতে পারে। হাইপারগ্লাইসেমিয়াটা পেশেন্ট দিন পর্যন্ত থাকতে পারে। আমার ট্রিটমেন্ট
আইভি ইনসুলিন, তো এর জন্য ইনফিনিটিসটা। ওকে, আচ্ছা। তারপরে এই যে আমরা বললাম হেপাটিক একিউট ফেজ রেসপন্স, মানে আমি বক্সটা পড়ানোর সময় বললাম না যে লিভার একসাথে অনেকগুলি কাজ করে এই মেটাবলিক রেসপন্সের টাইমে। একদিকে গ্লুকোজ নতুন নতুন তৈরি করে, আরেকদিকে তার স্টোরেজ ফর্ম যেটা গ্লাইকোজেন সেটাকে ভেঙে ভেঙেও গ্লুকোজের সাপ্লাই দেয়। আরেকটা কাজ করে সে একিউট ফেজ প্রোটিনস গুলোকে বাড়ায় দেয়। এবং আরেকটা কথা আছে এখানে যে লিভার কিন্তু একা এই একিউট ফেজ প্রোটিন গুলোকে বাড়াতে পারে না, তার আরেকটা জিনিসের হেল্প লাগে, সেটা হচ্ছে ইন্টারলিউকিন 6 এবং কর্টিসল। এটা মনে রাখবেন, কর্টিসল। আলটিমেটলি কি হয়, এই কর্টিসল এবং ইন্টারলিউকিন 6 তারা গিয়ে লিভারে একিউট ফেজ রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বাড়ায় দেয়। মানে কিছু রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ বাড়াবে, কিছু কমাবে। যাদের পরিমাণ তারা বাড়ায় দেয় এদেরকে আমরা ডাকি পজিটিভ রিঅ্যাক্ট্যান্ট, যাদের পরিমাণ কমায় দেয় তাদেরকে আমরা ডাকি নেগেটিভ রিঅ্যাক্ট্যান্ট। কনসেন্ট্রেশন যাদের বাড়ে তারা পজিটিভ। পজিটিভ কি কি আছে, সিপি এবং ফিব্রিনোজেন। এটা মনে রাখবেন, একসাথে লিখে রেখে দিবেন, সিআরপি এন্ড ফিব্রিনোজেন এই দুটো হচ্ছে পজিটিভ রিঅ্যাক্ট্যান্ট, আর নেগেটিভ রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে অ্যালবুমিন, ইনফিনিটি আর এসবিএন। ওকে, আচ্ছা। এখন আমরা চলে আসি এই কয়েকটা ইফেক্ট, ভলিউম লসের যে ইফেক্টটা, সেটা হলো যে একটা ন্যাচারাল অলিগিউরিয়া কিন্তু ডেভেলপ করে। সার্জারির পরে দেখবেন সব সার্জনদের একটাই কনসার্ন থাকে, দেখবেন বারবার জিজ্ঞেস করতেছেন, সার্জারি করার 1 ঘন্টা 2 ঘন্টা পর থেকে জিজ্ঞেস করা স্টার্ট হয়ে যায়, ইউরিন পাস হয়েছে, পেশেন্টের কি ইউরিন আউটপুট কেমন, পেশেন্টের ইউরিন পাস হয়েছে কিনা। কেন হয় এটা? এটা হচ্ছে এই যে বিভিন্ন কারণে আপনার বডি থেকে একটা ব্লাড লস হচ্ছে, ন্যাচারাল একটা হেমোস্টেসিস হইলো, যে অপারেশনের সময় তো প্রাইমারি হ্যামোরেজ হয়। পাশাপাশি কি, পাশাপাশি হচ্ছে আপনার এই যে পেশেন্টের জেনারেল। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে না? স্ক্রিনটা কি অফ হয়ে গেছে? একটা মিনিট, দেখা যাচ্ছে কি? কাইন্ডলি আমাকে একটু বলেন তো যে দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার? মা, কি হয়ে গেল হঠাৎ? হাসান, একটু দেখো তো দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে না। ক্লিয়ার কি, দেখা যাচ্ছে কি? আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, তো এখন হচ্ছে যে ওই যে এই আমরা অ্যানেস্থেটিক কিছু এফেক্ট থাকে, এসবের কারণে কিন্তু একটা ন্যাচারাল অলিগিউরিয়া ডেভেলপ করে। সো এই ন্যাচারাল অলিগিউরিয়াটা ডেভেলপের পেছনে রিজনটা কি? মেইন রিজন হচ্ছে দুইটা হরমোন এবং পেইন। ওকে, কি কি? অ্যালডোস্টেরন, এডিএইচ এবং পেইন। এই তিনটা জিনিস, অ্যালডোস্টেরন, এডিএইচ, এই তিনটা জিনিসের কারণে পেশেন্টের ন্যাচারাল অলিগিউরিয়া হতে পারে। এটা মনে রাখবেন, ভলিউম লস হয়। তখন কি হয় যে আমরা কি জানি, অ্যালডোস্টেরন এডিএইচ কি করে, বডিতে পানি ধরে রাখে, বের হতে দেয় না, সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে কিন্তু তারা। সো এই কারণে এরা রিলিজ হয় তো বডিতে, যার কারণে হচ্ছে পেশেন্টের কিছু সময়ের জন্য টেম্পোরারিলি অলিগিউরিয়া ডেভেলপ করে। এজন্যই তো আমরা ফ্লুইড দিই, ঠিক না, পেশেন্টের হচ্ছে ইউরিন পাস করানোর ট্রাই করি। সো নেট ইফেক্ট হচ্ছে এই ন্যাচারাল বলতে পারে যে আফটার মেটাবলিক মানে সার্জারির পরে কিংবা একটা ট্রমার পরে পেশেন্টের ন্যাচারাল অলিগিউরিয়া ডেভেলপ করে। তো এটার পেছনে মেইন রিজনটা কি, এসপিতে আসতে পারে। অ্যান্টিডাইউরেটিক হরমোন, অ্যালডোস্টেরন, পেইন, এই তিনটা ফ্যাক্টর মনে রাখবে। ওকে, আচ্ছা। হাইপোথার্মিয়া জিনিসটা বলে ফেলছি যে পেশেন্টের এরিয়া হয়, এই হাইপারমিয়া হচ্ছে এরিথমিয়ার রিস্কটা 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেয়। এবং এই এরিথমিয়ার মধ্যে সবচাইতে খারাপটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে,
এখন আমরা চলে আসি, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে, এটা এমসিকিউ স্ট্যামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এই যে আমাদের একটা মানে রং কনসেপশন যে অপারেশনের 12 ঘন্টা আগে 8 ঘন্টা আগে কিন্তু আমরা পেশেন্টটাকে নাথিং পার ওরালে রেখে দিই, ঠিক না, এনপিও রেখে দিই, যে পেশেন্ট ইভেন ফ্লুইড পর্যন্ত এক ফোঁটা পানিও খেতে পারবেন, ঠিক না। বলা হয়ে থাকে যে ধরেন আপনার একটা রোগীর হচ্ছে সকাল 8টায় অপারেশন, আগের দিন রাত 10টা থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়, কিন্তু মডার্ন গাইডলাইন বলে এটা ভুল। এটা ভুল। একটা পেশেন্টকে আপনি যত কম স্টারভেশন পিরিয়ডে রাখবেন তার রিকভারি তত তাড়াতাড়ি হবে, তার মেটাবলিক রেসপন্স তত কম আসবে। এজন্য বলা হয়ে থাকে যে একটা পেশেন্ট ক্লিয়ার ফ্লুইড, একদম ধরেন পানি, নর্মাল ক্লিয়ার ফ্লুইড অপারেশনের 2 ঘন্টা আগে পর্যন্ত খেতে পারবে। সো আপনি স্টারভেশন পিরিয়ড কমায় কমায় কতটুকুতে আনতেছেন, অপারেশনের 2 ঘন্টা আগে আপনি খাবার দাবার অফ করতেছেন, ক্লিয়ার ফ্লুইডটা অফ করবেন। ওকে, নট ফর 8 আওয়ার্স or 12 আওয়ার্স। স্টারভেশন পিরিয়ড শর্ট করে আনতে হবে। বলা হয়ে থাকে কার্বোহাইড্রেট 6 ঘন্টা আগে বন্ধ, আর পানি খাওয়া 2 ঘন্টা আগে বন্ধ। ওকে, ওভারনাইট তাকে ফাস্টিং এ রাখার কোনো দরকার নাই, এটা বলছে। ওকে, তাহলে এই হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি স্টার কিছু জিনিস। আর আচ্ছা, আমি একটা বক্স খুঁজতেছি, অ্যাভয়েডেবল ফ্যাক্টর, এই বক্সটা মনে হয় এই পেজটাতে আসে নাই। একটা খুব ইম্পর্টেন্ট বক্স আছে, সেটা হচ্ছে অ্যাভয়েডেবল ফ্যাক্টর কি কি আছে, যে যেই ফ্যাক্টর গুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সার্জারি করতে গেলে। সেটা হলো টিস্যু ইডেমা দেওয়া যায়, টিস্যু ইডেমা দেওয়া যায় না। ওকে, দুই নাম্বার হচ্ছে টিস্যু হাইপার পারফিউজড হতে রাখতে চাইবে না, বা আনপারফিউজড হওয়া যাবে। বেশি ব্লাড সাপ্লাই এরও দরকার নেই, একদম কম সাপ্লাই। ওকে, তিন নাম্বার ফ্যাক্টর হচ্ছে সার্ভিস কি করতে হবে, রেসপন্স কম আসবে। হচ্ছে ইনবিলিটি, এটা অ্যাভয়েডেবল ফ্যাক্টর। পেশেন্টের মোবিলিটি স্ট্যাটাস যত তাড়াতাড়ি আপনি এনশিওর করবেন অপারেশনের পর পর, তত তার রেসপন্স ভালো। পেশেন্টকে বেশিক্ষণ ইমোবাইল রাখা যাবে না। ওকে, ধরেন আমরা কি বলি যে 24 ঘন্টা অপারেশনের পরে 2-3 দিন চলে যায়, বেড থেকে উঠতে পারবেন না, কমপ্লিট বেড রেস্ট। এটা ভুল। পেশেন্ট উঠে হাঁটাচলা করবে, তাকে নড়াচড়া করতে হবে, মোবাইল হতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে রেসপন্স কম আসবে, রিকভারি তত তাড়াতাড়ি হবে। এটা এবং হচ্ছে কন্টিনিউয়াস হ্যামোরেজ, পেশেন্টকে দেওয়া যাবে না। এগুলো হচ্ছে অ্যাভয়েডেবল ফ্যাক্টরস। হ্যাঁ, এই ফ্যাক্টর গুলি আমাকে অ্যাভয়েড করতে হবে যদি পেশেন্টকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে চাই, যদি পেশেন্টের হোমিওস্ট্যাটিক স্ট্যাটাসে তাড়াতাড়ি মানে হেমোস্টেসিসটা তাড়াতাড়ি মেনটেন করতে চাই, হোমিওস্টেসিসটা। ওকে, এটা। এখন আবার হচ্ছে যে সার্জিক্যাল স্ট্রেস রেসপন্সটা হচ্ছে প্রিভেন্ট করার জন্য মানে আননেসেসারি কিছু অ্যাসপেক্ট আছে, লাইক মানে unnecessary aspect of the surgical stress response, এগুলি প্রিভেন্ট করা যায় কি কি, মিনিমাল টেকনিক। এখন বলা হয়ে থাকে যে এই যে বড় সড়ো ইনসিশন, একটা মিড অ্যাবডোমিনাল ইনসিশন, পুরা পেট কেটে একটা অর্গান সার্জারি, ধরেন কোলেসিস্টেক্টমি, এখন বলা হয়ে থাকে যত মিনিমাল এক্সেসে, যত ছোট রুটে গিয়ে আপনি অপারেশন করে দিয়ে আসতে পারেন পেশেন্টের রিকভারির জন্য তত ভালো। যেমন এখন হচ্ছে গিয়ে গল ব্লাডারের অপারেশন গুলি, কোলেসিস্টেক্টমি ওপেন করা হয় না, ল্যাপারোস্কোপিক্যালি করা হয়। দেখা যায় যে ওপেনের তুলনায় ল্যাপারোস্কোপিতে পেশেন্ট কমপ্লায়েন্স অনেক ভালো, রিকভারি রেট অনেক তাড়াতাড়ি হচ্ছে। সো এটা 1 নাম্বার জিনিস, যে আমরা পেশেন্টের রিকভারি তাড়াতাড়ি এনশিওর করতে গেলে 1 নাম্বার জিনিস হচ্ছে মিনিমাল এক্সেস টেকনিক ইউজ করব। 2 নাম্বার জিনিস হচ্ছে পেইন। পেশেন্টের পেইন যত কমানো যাবে তত পেশেন্টের রিকভারি ভালো হবে। এজন্য আমরা পেইনফুল পাথওয়ে গুলো ব্লকেডের জন্য নতুন নতুন জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করি। স্পাইনাল আছে, এপিডুরাল আছে, উন্ড ক্যাথেটার আছে, এগুলি। ওকে, এই যে বললাম কি দুটো ইনফিনিটি স্টার টপিক, যে স্টারভেশন পিরিয়ডটা কমাবো এবং পেশেন্টটাকে তাড়াতাড়ি মোবিলাইজ করবো। সো এগুলি যদি আমরা করি, পেশেন্টের এই যে মেটাবলিক রেসপন্সটা অনেক কম হবে, পেশেন্টের রিকভারি অনেক তাড়াতাড়ি হবে, পোস্ট অপারেটিভ হ্যাজার্ড গুলি অনেক কম হয়। এই এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ওকে, আচ্ছা, এই ছিল আজকের টপিক। সো আমি যা যা বলে দিলাম, ইনফিনিটি স্টার ভালো করে পড়বেন, কোয়েশ্চেন সলভ করবেন। আপনি একটু প্রিভিয়াস ইয়ার যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন বুঝে ফেলবেন যে এই চ্যাপ্টারটা থেকে, ছোট একটা চ্যাপ্টার, সহজ একটা চ্যাপ্টার থেকে কত প্রশ্ন আসে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ভালো করে পড়বেন এবং কোয়েশ্চেন সলভ করবেন। ওকে, সো কারো কি কোনো প্রশ্ন আছে এই চ্যাপ্টারটা রিলেটেড? এনিওয়ান, কিছু কি কেউ বলতে চান?
ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আহ চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিয়েন আপনারা। আচ্ছা, ওকে, সো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।